সংসদ নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ 10 আগস্ট। আপত্তি সংশোধনের পর চূড়ান্ত করা হবে 31 আগস্ট। দ্রুত জুলাই সনদ শেষ করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের আহ্বান মির্জা ফখরুলের। বললেন, মানুষের কল্যাণে না এলে ব্যর্থ হবে সংস্কার। দুঃখজনকভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না পণ করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। শেখ হাসিনা ও দোসরদের গণহত্যা ৭১-এর বর্বরতাকে হার মানিয়েছে মন্তব্য আইন উপদেষ্টার। এখনো বিচার না পাওয়ায় শহীদ ইয়ামিনের বাবার ক্ষোভ। অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে, এখন আমাদের মুখোমুখি উনি ভয় পাই। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সনে পাকিস্তানি ভাইরা এত জঘন্য অপরাধ করে নাই। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। জাতীয় নির্বাচন সামনে রেখে আগামী 10 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। দাবি, আপত্তি নিষ্পত্তির পর 31 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। দুপুরে নির্বাচন কমিশন জানায়, ভোটার তালিকা আইন সংশোধন প্রক্রিয়ায় দেরি হয়। শুরুতে কমিশন কেবল একটি সম্পূরক তালিকা প্রকাশের পরিকল্পনা করেছিল, তবে আইন সংশোধনের কাজ শেষ হয় এখন একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, খসড়া তালিকায় নতুন করে ৪৪,৬৬,০০০ ভোটার যুক্ত হয়েছেন এবং দ্রুত এটি প্রকাশ করা হবে। সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২,৩৭,৩২,২৭৪ জন। জুলাই সনদ ঘোষণা করে দ্রুত লন্ডন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভোটের তারিখ ঘোষণা দিতে সরকারের প্রতি আহ্বান বিএনপির। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সংস্কারকে স্বাগত জানানোর পরও জাতির জন্য প্রয়োজনহীন নানা বিষয়ে সামনে আনা হচ্ছে। পিআর নয়, দেশের মানুষ যেই পদ্ধতিতে অভ্যস্ত সেভাবেই নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান বিএনপি মহাসচিবের। করোনায় কেড়ে নেয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর জীবন। তার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে ছিল আলোচনা সভা। অংশ নেন দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। মনোবল, সাহস এবং বিনয়ী ভাব তাকে মহান করেছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠককে হারিয়ে স্মৃতিকাতর বিএনপির শীর্ষ নেতারাও। দলের মহাসচিব বলেন, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার গৌরবময় সংগ্রাম আর ত্যাগের ইতিহাস বিএনপির দীর্ঘ। 12টা মৌলিক বিষয়ে পরিবর্তনের সবগুলো দল এক হয়েছে। দিস ইজ এ পজিটিভ স্টেপ। সমস্যাটা ওই জায়গায় হয় যখন দেখি নতুন নতুন চিন্তা আসছে। সেই চিন্তা করতে আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয়। যারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনকভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না পণ করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন। মির্জা ফখরুল মনে করেন, নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে সমস্যার সমাধান মিলবে না। বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না। অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে সনদ ঘোষণা করুন, আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠকে বসে যেটাতে জাতি অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন, মানুষকে তার অধিকারটা ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিন। বনানীতে মায়ের ডাকের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব শিশুদের জন্য আগামীতে বাসযোগ্য আবাসভূমি করার প্রতিশ্রুতি দেন। আমরা সংস্কার চাচ্ছি, কিন্তু সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না।
পরে জুলাই অভ্যুত্থানে শহীদ শিশুদের স্মরণে পদযাত্রা বের করে মায়ের ডাক। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা ও তার দোসরদের গণহত্যা ৭১-এর বর্বরতাকেও হার মানিয়েছে বললেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে জুলাই গণহত্যা বিষয়ক আলোচনায় তিনি আরও বলেন, বিচারিক কার্যক্রমের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ডিসেম্বরের মাঝে জুলাই গণহত্যার নির্দেশদাতাদের বড় অংশের বিচার কাজ শেষ হবে। ক্ষমতায় টিকে থাকতে ঠিক ১ বছর আগে আওয়ামী লীগ সরকার দেশব্যাপী যে গণহত্যা চালিয়েছিল সেসব তুলে ধরতেই আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করে আইন মন্ত্রণালয়। রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন জুলাই আন্দোলনের শহীদ পরিবারের স্বজনরা। নৃশংস এই গণহত্যার বিচার দ্রুত শেষ করতে সরকারের প্রতি আহ্বান জানায় শহীদদের পরিবার। দীর্ঘ প্রক্রিয়ার কারণে অন্তর্বর্তী সরকারের প্রতি প্রকাশ করেন ক্ষোভ। আমাদেরকে ভিডিও বার্তা দিবেন কেন? যাদের রক্তের উপর দাঁড়িয়ে উনি আজকে প্রধান উপদেষ্টা, এবং অপ্রিয় সত্যি হলেও বলবো, ওনার ১,০০০ কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছেন। উনি অলরেডি ৬ মাসের দণ্ডিত আসামি ছিলেন, সেটা মাফ করে নিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। এখন আমাদের মুখোমুখি হতে উনি ভয় পায় কেন? আলোচনায় পরিবেশ উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাসরি রাজনীতির সাথে জড়িত হয়েছিল বলেই জুলাইয়ে বিশ্ব দেখেছে এমন হত্যাকাণ্ড। হত্যাগুলোর বিবরণ আবার দেখলাম। দেখেন, এদের সাথে যারা জড়িত, যারা নির্দেশদাতা, তারা কিন্তু প্রায় সকলেই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এই যে দেশ থেকে তারা চলে যেতে সক্ষম হলে এটাও তো একটা বিচারের দাবি রাখে। তারা কেমন করে দেশ থেকে চলে গেল? আপনি তাদের অনুপস্থিতিতে তাদের বিচার করবেন। পরে গণহত্যার বিচারিক কার্যক্রমের বিষয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। বলেন, গণহত্যা ও মোবাইল কোর্টের বিচার এক নয়, সে কারণেই কিছুটা সময় নিয়ে চলছে কার্যক্রম। যুক্তিসঙ্গত সময় দরকার, সেটা আমরা নিয়েছি, সেটা আমরা নিচ্ছি, কিন্তু তার অর্থ এই নয় যে এই বিচার বছরের পর বছর সময় লাগবে, তা না। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। বিচার প্রক্রিয়ার বিষয়ে হতাশ হবার কিছু নেই বলে জানান আইন উপদেষ্টা। প্রত্যাশা, অন্তর্বর্তী সরকারের মেয়াদেই মিলবে কাঙ্ক্ষিত ফলাফল। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা, আনাম মানুষকে আহত হয়ে যাচ্ছে যখন তখন গুলি করে মেরে ফেলা। আপনারা বলতে পারেন 25শে মার্চে কালো রাত্রে হয়েছে, অবশ্যই 25শে মার্চে কালো রাত্রে ভয়াবহ ঘটনা ঘটেছে, কিন্তু একদম ওটা তো অন্য দেশের বাহিনী, আমরা তো স্বাধীনতা ঘোষণা করেছি, তারপর মানে আপনি যদি পার্সপেক্টিভ দেখেন, পার্সপেক্টিভ ওয়াইজ ডিফারেন্ট। ক্ষমতার পরিবর্তন হলেও বিচার প্রক্রিয়া থেমে না যাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা। সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে, কিন্তু এগুলি প্রসেসিং করে আমরা এমন বিচারই করব, এই বিচার নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন উঠবে না। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ভালো থাকবেন, ধন্যবাদ। রাজধানীর ফার্ম গেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারের সঙ্গে ধাক্কা লেগে বিআরটিসির একটি দোতলা বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রীও আহত হয়েছে। এ বিষয়ে আরও জানবো সহকর্মী শাকিল হাসানের কাছ থেকে। শাকিল, এই দুর্ঘটনা কিভাবে ঘটলো? যারা আহত হয়েছেন কি অবস্থা তাদের? শাওন, রাজধানীর ফার্মগেট আনোয়ারা পার্কের ঠিক কোনায়, যেখানে এক্সপ্রেসওয়ের একটি অংশ এসে নেমেছে, ঠিক সেই জায়গায় যে পিলারের যে বাড়তি অংশটুকু রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক সেই জায়গাটিতে খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এখান থেকেই কারওয়ান বাজার থেকে একটি ডাবল ডেকার অর্থাৎ দোতলা বাস কারওয়ান বাজারের দিক থেকে এসে খামারবাড়ির দিকে, মানিক মিয়া অ্যাভিনিউর দিকে গাড়িটি যাচ্ছিল, এবং সেটি টার্ন বামে মোড় নেওয়ার সময় ওখানে সেই পিলারের বাড়তি অংশে গিয়ে আটকে যায় এবং সেখানে গাড়িটি বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ গাড়ির যে উপরের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু পুরোই ভেঙে গেছে, এবং সেখানে যারা যাত্রী ছিলেন তারা বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশের রেকার এনে সেই গাড়িটি সরিয়ে নেওয়া হয় এবং যাত্রী যারা আহত হয়েছিলেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। শাওন। শাকিল, ধন্যবাদ আপনাকে।
দর্শক, সিনেট ভবনে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা চলছে। আমরা এই মুহূর্তে সরাসরি সেখানে চলে যেতে চাই। সিনেট সভাকক্ষ থেকে প্রকাশ করা হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য। ধন্যবাদ আমার সম্মানিত রিটার্নিং অফিসার মহোদয়কে। হ্যাঁ, একটু যে উনি যে গুরুত্বপূর্ণ তারিখগুলো বললেন সেই তারিখের কি কি বিবরণ সেটা একটু পড়বেন। আচ্ছা, আরেকটু করে দেন। আচ্ছা, হল আগে হলেরটা এটাই পড়েন তাহলে মানে এটা আচ্ছা পাবেন। আচ্ছা আচ্ছা, মানে অর্থাৎ তারিখটা আবার পড়বো। হ্যাঁ, তারিখগুলো মুদ্রিত আছে, এমনি আপনাদেরকে দেব। উনি সংক্ষেপে আবার বলেন, আবার পড়ছেন। এটা দেখেই পড়েন, তাহলেই তো হয়। এটা দেখো। আচ্ছা, তফসিল ঘোষণা 29 জুলাই 2025 মঙ্গলবার বিকেল 4টা। খসড়া ভোটার তালিকা প্রকাশ 30 জুলাই 2025 বুধবার। খসড়া ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ 6 আগস্ট 2025 বুধবার বিকেল 4টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 11 আগস্ট 2025 সোমবার বিকেল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় 12 আগস্ট 2025 মঙ্গলবার থেকে 18 আগস্ট 2025 সোমবার পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় 19 আগস্ট 2025 মঙ্গলবার বেলা 3টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই 20 আগস্ট 2025 বুধবার। প্রার্থীদের তালিকা প্রকাশ 21 আগস্ট 2025 বৃহস্পতিবার দুপুর 1টা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় 25 আগস্ট 2025 সোমবার দুপুর 1টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 26 আগস্ট 2025 মঙ্গলবার বিকেল 4টা। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। ভোট গণনার তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গ্রহণের পরপরই। ভোটের ফলাফল প্রকাশ 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গণনার পরপরই। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির দ্বিতীয় দিনে আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করেছেন তাদের আইনজীবীরা। এই দিন নিজেদের নির্দোষ দাবি করেন তারা। পরে পলাতক আসামিদের পক্ষের রাষ্ট্র নিযুক্ত আইনজীবীদের শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। যে মৃত্যু বদলে দিয়েছিল জুলাই আন্দোলনের গতিপথ, যে মৃত্যু হয়ে উঠেছিল ভয়হীন শেকল ভাঙার প্রেরণা। গুলি খাইছে একটা। সকালে আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এসআই আমির হোসেন সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায় অভিযোগ গঠন শুনানির দ্বিতীয় দিনে আসামিদের অব্যাহতি চান তাদের আইনজীবীরা। শুরুতেই ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবীরা কে কার পক্ষে লড়বেন, পলাতক আসামিদের সে তালিকা নতুন করে বুঝিয়ে দেন ট্রাইব্যুনাল। পরে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শরীফুল ইসলাম যদি প্রপার ট্রায়াল অবশ্যই হবে, সেই ট্রায়ালের ভেতর দিয়ে শরীফুল ইসলাম মুক্ত হবেন বলে আমি আশা করি। ওনার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগটা ডাইরেক্ট প্রুফটা নেই। আর আপনি যেটা বলেছেন যে গুলি করার অভিযোগ, এই গুলি করার অভিযোগে আপনারা দেখবেন যে দুটো ভিডিও আছে। একটা ভিডিও হলো গুলি করার ক্ষেত্রে ভিডিও আলাদাভাবে, আরেকটা ভিডিও হলো যে ভিকটিম যখন হাত প্রসারিত করে তার সংশ্লিষ্ট জায়গায় ছিল ওই পার্টটি। তবে এদিন ট্রাইব্যুনালে আসামিপক্ষের শুনানির বিপরীতে বক্তব্য তুলে ধরেনি প্রসিকিউশন। তবে গণমাধ্যমকে জানানো হয় অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ রয়েছে প্রসিকিউশনের কাছে। ইনভেস্টিগেশনের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। আমাদের ভিডিও ফুটেজ আছে, সিসি ক্যামেরা আছে, সিডিআর আছে, আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে। এর আগে সোমবার আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। বলেন, মূল ঘটনা আড়াল করতে বারবার পরিবর্তন করা হয় পোস্টমর্টেমের
রিপোর্ট। এর আগে গত 22 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 24 জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। গত 30 জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ নিয়ে এখনো ঐকমত্যে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। জুলাই সনদের খসড়া একটি অসম্পূর্ণ প্রস্তাব বলছে জামায়াত ইসলামী। ঐকমত্য কমিশনের 21তম দিনের বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে জামায়াত ও এনসিপি জানায় যেসব বিষয়ে আলোচনা হয়েছে তা কিভাবে বাস্তবায়ন হবে এর উল্লেখ নেই সনদের খসড়ায়। জামায়াত জানায় তারা নিজেরা একটি খসড়া প্রস্তাব কমিশনে জমা দেবে। জুলাই সনদের আইনগত ভিত্তির জন্য অধ্যাদেশ অথবা গণভোটের প্রস্তাব করেছে দলটি। এদিকে বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন 31 জুলাইয়ের মধ্যে যেসব বিষয়ে একমত হবে সেগুলো চূড়ান্ত রূপ দিতে হবে। বলেন 2-1 দিনের মধ্যে প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। আজকের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ও সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা চলছে। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমতা দায়িত্ব, নাগরিকের মৌলিক অধিকার নিয়ে আলোচনা হবে।